শুরু করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অষ্টম অধ্যায়ে আলোচনা করব। আমার পরিচয় তোমরা জানো, তারপরেও তোমরা স্ক্রিনে পরিচয়টা দেখতে পাচ্ছ। শিক্ষক পরিস্থিতি মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক, উচ্চ বিদ্যালয়। পাঠ পরিস্থিতি শ্রেণী নবম ও দশম, বিষয় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় অষ্টম, পাঠ বাংলায় ইংরেজ শাসন। এখন তোমরা দুইটি ছবি দেখতে পাবে, স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাবে। একটা দুজনের নাম অবশ্য তোমরা ইতিপূর্বে জেনে থাকবে। একটা হলো নবাব সিরাজউদ্দৌলা এবং লর্ড ক্লাইভ। ইতিহাসের দুটি বিখ্যাত নাম। এই দুই নবাব সিরাজউদ্দৌলা এবং লর্ড ক্লাইভের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়। তোমরা এই যুদ্ধটির নাম অবশ্যই জেনে থাকবে, অবশ্যই বলতে পারবে আশা করি। আমরা দেখছি যে কোন যুদ্ধটি সংঘটিত হয়েছিল এই দুইজনের মধ্যে। যেটি 1957 সালে সংঘটিত হয়েছিল, এটির নাম পলাশীর যুদ্ধ। আজকে আমরা অষ্টম অধ্যায়ের পলাশীর যুদ্ধ নিয়ে আলোচনা করব। আজকের পাঠ পলাশীর যুদ্ধ। শিকনফল। এই অধ্যায় থেকে তোমরা যা যা শিখতে পাবে, পলাশী যুদ্ধের কারণ বলতে পারবে, পলাশী যুদ্ধের কারণ বলতে পারবে, পলাশী যুদ্ধের ঘটনা বর্ণনা করতে পারবে, তারপরে নবাবের পতনের কারণ ব্যাখ্যা করতে পারবে এবং পলাশী যুদ্ধের ফলাফল মূল্যায়ন করতে পারবে। এই অধ্যায় থেকে আমরা এই চারটি বিষয়ে শিখতে পারবো। পলাশী যুদ্ধের কারণ বলতে পারবো, পলাশী যুদ্ধের ঘটনা বলতে পারবো, নবাবের পতনের কারণ ব্যাখ্যা করতে পারবো এবং পলাশী যুদ্ধের ফলাফল মূল্যায়ন করতে পারবো। ঐতিহাসিক পটভূমি। 1740 থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন নওয়াব আলীবর্দী খান। তিনি একজন সুদক্ষ এবং স্বাধীন শাসক ছিলেন। স্বাধীনভাবে তিনি বাংলাকে শাসন করেছিলেন এবং নওয়াব আলীবর্দী খান মারাঠা, বর্গীয় ইংরেজদের দমিয়ে রেখে দক্ষতার সাথে রাজ্য পরিচালনা করতে সক্ষম হয়েছিলেন। নবাবের মৃত্যুর পর তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলাকে তিনি উত্তরাধিকার মনোনীত করেন। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা ছিলেন তার ছোট মেয়ের ছেলে। তার ছোট মেয়ের নাম ছিল আমিনা। নবাব আলীবর্দী খানের 3টি কন্যা ছিল, তার মধ্যে নবাব সিরাজউদ্দৌলা ছিলেন ছোট মেয়ের ছেলে, অর্থাৎ নবাব আলীবর্দী খানের দৌহিত্র। তিনি ছিলেন শিক্ষিত, মার্জিত, ভদ্র। আর অপরপক্ষে নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসিটি বেগম। এই নবাব সিরাজউদ্দৌলাকে যখন নবাব আলীবর্দী খান সিংহাসনের উত্তরাধিকার মনোনীত করেন, তিনি সহজে সেটা ভালোভাবে মেনে নিতে পারেননি এবং তার খালাতো ভাই শওকত তার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে এবং এই বিষয়টি সে মেনে নিতে পারে। পারিবারিক দ্বন্দ্ব, পারিবারিক যেটা সমস্যা ছিল সেটা নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা ঘসিটি বেগম আশাহত হয়ে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এটা ছিল তাদের প্রাসাদ ষড়যন্ত্র, পারিবারিক ষড়যন্ত্র। এবং তার সাথে যোগ দেন নবাবের খালাতো ভাই পূর্ণিয়ার শাসনকর্তা
শওকত জং। নবাব সিরাজউদ্দৌলা শওকত জংকে পূর্ণিয়ার এক যুদ্ধে নিহত করে পূর্ণিয়া দখল করেন এবং ঘসেটি বেগমকে তিনি নজরবন্দি করে তাকে দমন করতে সক্ষম হন। কিন্তু বহিঃশত্রু এই সময় নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে। বহিঃশত্রুরা দেশি বিদেশি বণিক শ্রেণী, নবাবের প্রভাবশালী রাজন্যবর্গ, অভিজাত শ্রেণী, নবাবের সেনাপতি মির্জাফর, ঘসেটি বেগমের দেওয়ান রাজা রাজবল্লভ, উর্মিসা, জগৎ শেঠ সব অন্যান্য ব্যক্তিবর্গ। এই দেশি বিদেশি বণিকগণ যখন নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তখন ঘসেটি বেগমের দেওয়ান উর্মিসা, জগৎ শেঠ, রাজবল্লভ এবং নবাবের প্রধান সেনাপতি মীর জাফর তাদের সাথে যোগ দেয় এবং নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ঘোরতর যখন ষড়যন্ত্র শুরু হয় তখন এই পলাশী যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। দেশি বিদেশি ষড়যন্ত্রের জাল এত বিস্তার লাভ করেছিল যে যার ফলশ্রুতিতে অবশেষে পলাশী যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। এইসব ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য নবাব সিরাজউদ্দৌলা বাধ্য হন যুদ্ধে লিপ্ত হতে। পলাশী যুদ্ধের কারণ, পলাশীর যুদ্ধ সংগঠিত পটভূমিটা আমরা জানলাম, কি পরিস্থিতিতে পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল। এবার পলাশী যুদ্ধের কারণগুলো আমরা জানবো। প্রথমত ইংরেজরা নবাব সিরাজউদ্দৌলাকে কোনরূপ উপগ্রহণ পাঠাননি। একজন নবাব যখন নির্বাচিত হন বা মনোনীত হন তখন সে দেশে যারা ব্যবসা বাণিজ্য করে বা কর দিয়ে তারা থাকে তাদের সৌজন্যমূলকভাবে নবাবের সঙ্গে সাক্ষাৎ করা এবং তাকে উপঢৌকন করা একটা নিয়ম প্রচলিত ছিল। সেই নিয়ম ভঙ্গ করে তারা নবাবকে অসম্মান করে এবং কোনো রকম উপঢৌকন পাঠায়নি। দ্বিতীয়ত, ইংরেজদের নবাবের সাথে সৌজন্যমূলক আচরণ না করা। একজন নবাব একজন দেশের শাসনকর্তা, সে দেশে তারা ব্যবসা বাণিজ্য করে, তার সাথে তারা অসৌজন্যমূলক আচরণ করে। নবাবের নিষেধ সত্ত্বেও ইংরেজরা কলিকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে। যখন তারা কলিকাতায় দুর্গ নির্মাণ করে তখন নবাব সিরাজউদ্দৌলা তাদেরকে এই কলিকাতায় দুর্গ নির্মাণ করতে নিষেধ করে, কিন্তু নবাবের কথা কোনো কর্ণপাত না করে ইংরেজরা তাদের এই দুর্গ নির্মাণ করতে অব্যাহত থাকে। পরের কারণ, পলাশী যুদ্ধের আরেকটি কারণ হল বাণিজ্যিক শর্ত ভঙ্গ করা। নবাব আলীবর্দী খানের সময় এদেশে ইংরেজরা যখন ব্যবসা বাণিজ্য শুরু করে তখন একটা বাণিজ্যিক শর্ত ছিল, কিন্তু নবাব আলীবর্দী খান মৃত্যুর পর নবাব সিরাজউদ্দৌলা যখন সিংহাসনে আরোহণ করে তখন ইংরেজ বণিকগণ এদেশে বাণিজ্যের শর্ত ভঙ্গ করে, ফলে যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে যুদ্ধ অবিসম্ভাবী হয়ে ওঠে। এর ফলে আলীবর্দী খানের সাথে চুক্তি শর্ত ভঙ্গ করে কর দিতে অস্বীকার জানায়। যখন নবাব আলীবর্দী খান সিংহাসনে ছিলেন, নবাব ছিলেন, তখন ইংরেজদের সাথে একটা চুক্তি, এদেশে ব্যবসা বাণিজ্য করার জন্য একটা চুক্তি করা হয়, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে আরোহণের পর ইংরেজরা সেই চুক্তির শর্ত ভঙ্গ করে কর দিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীকাল রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস প্রচুর ধনরত্ন নিয়ে ইংরেজদের নিকট আশ্রয় গ্রহণ করে। ঘসেটি বেগমের অমাত্য রাজা রাজবল্লভের পুত্র এদেশ থেকে প্রচুর পরিমাণ ধনরত্ন নিয়ে ইংরেজদের কাছে আশ্রয় গ্রহণ করে। ইংরেজদের কাছে যখন নবাব সিরাজউদ্দৌলা তাকে ফেরত পাঠানোর জন্য দূত পাঠায়, কিন্তু সেই তাকে ফেরত না পাঠিয়ে ইংরেজরা দূতকে চরমভাবে অপমানিত করে বিতাড়িত করে। নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কলকাতা ও কাশিমবাজার কুটি দখলকে কেন্দ্র করে পলাশী যুদ্ধ সংঘটিত হয়। যখন নবাব সিরাজউদ্দৌলা সবকিছুতে বিরোধিতা করে এবং নিষেধ সত্ত্বেও কলিকাতায় দুর্গ নির্মাণ অব্যাহত রাখে,
তখন নবাব সিরাজউদ্দৌলা কলিকাতা আক্রমণ করার কলিকাতা দুর্গ আক্রমণ করেন এবং প্রতিমধ্যে তিনি কাশিমবাজার কুঠিও দখল করেন। তখন নবাব সিরাজউদ্দৌলা কাশিমবাজার কুঠি এবং কলিকাতা দখলের পর লর্ড ক্লাইভ শর্ত ভঙ্গর অজুহাতে নবাব সিরাজউদ্দৌলার সাথে আবার যুদ্ধে লিপ্ত হয়। 1957 সালে 23 জুন ক্লাইভের আগমনের খবর পেয়ে নবাব সিরাজউদ্দৌলা 50,000 সশস্ত্র সৈন্য নিয়ে পলাশীর প্রান্তরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উপনীত হন। এটা হলো পলাশীর যুদ্ধ। কিভাবে সংগঠিত হয়? পলাশী যুদ্ধের কারণ আমরা একটু আগে জানলাম, এখন আমরা জানবো পলাশীর যুদ্ধ কিভাবে সংগঠিত হয়। 1957 সালে 23 জুন লর্ড ক্লাইভের আগমনের খবর পেয়ে নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য নিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে উপনীত হন। ভাগীরথী নদীর তীরে পলাশীর আম্রকাননে এই যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে ছিলেন প্রধান সেনাপতি মীর জাফর এবং ইংরেজদের পক্ষে ছিল লর্ড ক্লাইভ। নবাবের পক্ষে দেশপ্রেমিক মীর মদন মোহনলাল এবং ফরাসি সেনাপতি সিনফে প্রাণপণে যুদ্ধ করেন এবং নবাবের আসন্ন বিজয় দেখে প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধ থামিয়ে দেয়। নবাব সিরাজউদ্দৌলা সৈন্যবাহিনী যখন প্রাণপণে যুদ্ধ করে ইংরেজদের পরাস্ত করার প্রায় দ্বারপ্রান্তে, সেই সময় মীর জাফর তখন দেখলো যে নবাব সিরাজউদ্দৌলার বিজয় অনিবার্য। তখন মীর জাফর ষড়যন্ত্র করে এই যুদ্ধ থামিয়ে দেয়। তারপরে ঘটনা ঘটে, সেনাপতি মীর জাফর যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা করে। প্রধান সেনাপতি মীর জাফর তার সাথে যে সৈন্যবাহিনী এবং সেনাপতি ছিল তাদেরকে যুদ্ধ না করার নির্দেশ দেন এবং তিনি মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন, যুদ্ধে কোনো সহযোগিতা না করে। নবাবের সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিল তখন মীর জাফরের ইংরেজ সৈন্যরা তাদের তাঁবুতে অতর্কিতভাবে হামলা চালায় এবং অনেক সৈন্য নিহত হয় এবং নবাব সিরাজউদ্দৌলার যারা বিশ্বস্ত সেসব সেনাপতি নিহত হন এবং পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় হয়। এই 1723 সালে নবাব সিরাজউদ্দৌলার পলাশীর আম্রকাননে পতনের পর থেকে এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। প্রায় 200 বছর পর্যন্ত আমরা এই পরাধীনতার গ্লানিতে থাকি। এরপর 1971 সালের 16ই ডিসেম্বরে আবার আমরা আমাদের বাংলাদেশকে বঙ্গবন্ধুর নেতৃত্বে এ বাংলাদেশ আবার স্বাধীন হয় এবং আমরা আবার স্বাধীনতা ফিরে পাই। এবার নবাবের পতনের কারণ। পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের কিছু কারণ ছিল। এক নম্বর কারণ, নবাবের সেনাপতি মীর জাফর ও তার সহযোগী যুদ্ধক্ষেত্রে অসহযোগিতা ও বিশ্বাসঘাতকতা করে এবং মূর্তির মতো যুদ্ধ না করে দাঁড়িয়ে থাকে। ব্যক্তিগত স্বার্থকে সবাই বড় করে দেখে। মীর জাফর, নবাবের প্রধান সেনাপতি মীর জাফর, সে নিজেকে নবাব হওয়ার স্বপ্ন দেখে এবং তাকে প্রলোভন দেওয়া হয়। সেই স্বার্থ তার ব্যক্তিগতভাবে দেখে, ব্যক্তিগতভাবে তার স্বার্থকে প্রাধান্য দেয়। জগৎ শেঠ, রাজবল্লভ, উর্মিচাঁদ, ঘসেটি বেগম, যেসব অমাত্যবর্গ ছিল তারা যার যার স্বার্থ এবং ক্ষমতা লোভের আশায় তারা সেই ক্ষমতা লোভ এবং স্বার্থকে বড় করে দেখে, ফলে নবাব সিরাজউদ্দৌলার পতন ঘটে। নবাবের রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞতা। নবাব সিরাজউদ্দৌলা মাত্র 22 বছরে সিংহাসনে আরোহণ করেন, কিন্তু এই 22 বছরে তার রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বা দক্ষতা বা অভিজ্ঞতা সেরকম কোনো অভিজ্ঞতা দক্ষতা অর্জন করতে পারেননি। এটাও নবাব সিরাজউদ্দৌলার একটা প্রধান কারণ। নবাব আলীবর্দী খাঁ যেভাবে বর্গীয় ইংরেজদের দমিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা সেভাবে দক্ষতার সাথে এবং
দক্ষতা ও প্রজ্ঞার সাথে সেইভাবে ইংরেজদের এবং বৈরীদের বা অন্যান্য যারা বিদ্রোহী হয়ে ওঠে তাদেরকে সেভাবে দমন করতে পারেন নাই, ফলে তার পতন হয়। নবাবের রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতার অভাব ছিল। নবাব সিরাজউদ্দৌলার রাষ্ট্র পরিচালনার দূরদর্শিতার অভাব ছিল। নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর ইতিপূর্বে অনেকবার তারা অবাধ্য হয়েছে এবং বিশ্বাসঘাতকতা করেছে। তারপরে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে কোনো শাস্তি প্রয়োগ না করে ক্ষমা করে তাকে আবার সেই প্রধান সেনাপতির দায়িত্বে রাখেন। এটাও তার একটা ভুল ছিল এবং পতনের কারণ। নবাবের রাষ্ট্র পরিচালনায় বিচক্ষণতা ও দৃঢ়তার অভাব ছিল। তিনি যেমন বিচক্ষণ শাসক ছিলেন না এবং দৃঢ়ভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা বা কোনো ষড়যন্ত্রকারীকে কঠিন শাস্তি দেওয়া, এ ব্যাপারে তিনি তেমন দক্ষ তার পরিচয় দেন নাই। মীর জাফর নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে জানা সত্ত্বেও তার উপর নির্ভর করে যুদ্ধ পরিচালনা করে। নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরকে কোরআন শরীফ শপথ করিয়ে তাকে ওয়াদা করে নেন আর ষড়যন্ত্র না করার জন্য। কিন্তু মীর জাফর এত বড় মীর জাফর যে পবিত্র কোরআন শরীফের সাথে ওয়াদা করেও, পবিত্র কোরআন শরীফ শপথ করেও তারপরে সে বিশ্বাসঘাতকতা করে এবং ওয়াদা ভঙ্গ করে। আর একটা কারণ, ইংরেজ ও ফরাসিদের সম্পর্কে নবাব আলীবর্দী খানের উপদেশ অগ্রাহ্য করা। নবাব আলীবর্দী খান জীবিত অবস্থায় নবাব সিরাজউদ্দৌলাকে ইংরেজ ও ফরাসিদের বিদ্রোহী মনোভাব এবং তাদের স্বাধীন চেতার প্রতি তিনি কিছু উপদেশ দিয়েছিলেন যে এদেরকে কঠোর হস্তে দমন না করতে পারলে সিংহাসন রক্ষা করা সম্ভব হবে না। কিন্তু নবাব সিরাজউদ্দৌলা সেই উপদেশকে অগ্রাহ্য করেছিলেন এবং সেভাবে তিনি পদক্ষেপ নেননি। প্রতিপক্ষ রবার্ট ক্লাইভ ছিলেন দূরদর্শী, সূক্ষ্ম ও কূটবুদ্ধি সম্পন্ন। এই যে প্রতিপক্ষ রবার্ট ক্লাইভ ইংরেজদের সেনাপতি, সে ছিল খুব ধূর্ত, দূরদর্শী, সূক্ষ্ম এবং কূটবুদ্ধি সম্পন্ন। যার ফলে নবাব সিরাজউদ্দৌলা এই রবার্ট ক্লাইভের ধূর্ততা, দূরদর্শিতা এবং কূটবুদ্ধি সম্পন্ন দক্ষতার সাথে তিনি চলতে পারেন। পক্ষ ছিল এবং অস্ত্র শস্ত্র চাইতে ইংরেজদের রণকৌশল এবং অস্ত্র শস্ত্র ছিল অনেক উন্নত। এই কারণে নবাব সিরাজউদ্দৌলা পতন ঘটে। এবার নবাবের পতনের কারণগুলো কি কি আমরা জানতে পারলাম, আশা করি তোমরা লিখতে পারবে। এরপর পলাশীর যুদ্ধের ফলাফল আমরা দেখব। পলাশীর যুদ্ধের ফলাফল, নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ও মৃত্যু উপনিবেশিক শাসনের পথ সুগম করে। নবাব সিরাজউদ্দৌলা যখন পলাশীর আক্রমণে পরাজিত হন, তখন থেকে দেশে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় এবং ঔপনিবেশিক শাসন শুরু হয়। মীর জাফর নামে মাত্র নবাব হন। মীর জাফর যে লালসায় নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেই লালসা তার নামে মাত্র সে নবাব হয়, কিন্তু তার ক্ষমতা কোনো প্রকার ক্ষমতা থাকে না। প্রকৃত ক্ষমতার মালিক হয় রবার্ট ক্লাইভ, আর মীর জাফর শুধু নামে মাত্র নবাব, পুতুলের মতো নবাব হয়ে থাকেন। ইংরেজরা বাংলার এক সেটি ব্যবসা বাণিজ্যের অধিকার লাভ করে। এদেশে ইংরেজরা এক সেটি হবে বিনা শুল্কে ব্যবসা বাণিজ্যের সুযোগ লাভ করে। ফরাসিরা বিদায় গ্রহণ করে। এই যে আমরা দেখতেছি যে ইংরেজরা এক সেটি ব্যবসা বাণিজ্য, ফরাসিরা বিদায় গ্রহণ করছে। এদেশ ইংরেজরা ফরাসিদেরকে তার দেশ থেকে তাড়িয়ে দেয়। আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। অর্থনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়। সমগ্র উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা পায় এবং বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত যায়। পলাশীর যুদ্ধের ফলে ইংরেজরা পেল দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব। এটা তোমাদের দলগত কাজ, এইটা তোমরা ব্যাখ্যা করবে এবং মূল্যায়ন আমরা যাচ্ছি যে পলাশী যুদ্ধ সংগঠিত হয় কত সালে। আশা করি তোমরা বলতে পারছো। পলাশী যুদ্ধ, তারপর আমি বলে দিচ্ছি যে পলাশী যুদ্ধ সংগঠিত হয় 1957 সালে। সর্বোচ্চ কে ছিল? নবাব সিরাজউদ্দৌলার খালাতো ভাই
শাসনকর্তা। এবার তোমরা বলতে পারবে নবাবের পতনের প্রধান কারণ কোনটি? নবাবের পতনের প্রধান কারণ হলো মীর জাফরকে বিশ্বাস করা এবং মীর জাফরের বিশ্বাসঘাতকতাই প্রধান কারণ। ইংরেজ সেনাপতির নাম কি? অবশ্যই তোমরা জেনেছ, ইংরেজ সেনাপতির নাম রবার্ট ক্লাইভ। ঠিক আছে, এবার তোমাদের আমি বাড়ি কাজ দিচ্ছি, তোমরা অবশ্যই কাজটি করবে। পলাশী যুদ্ধের ফলে বণিকের মানদণ্ড রাজদণ্ডে পরিণত হয়, এই উক্তিটি ব্যাখ্যা করবে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা ভালোভাবে ক্লাসটি দেখবে এবং আগামীতে আবার কোনো একদিন তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।